বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং বাসায় অবস্থান করছো। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছান্তে আমি মোহাম্মদ মাহমুদুল হক আলাউদ্দিন, সহকারী শিক্ষক, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আলোচনা করব আজ বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করব। রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায়ের রাসায়নিক বন্ধন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পঞ্চম অধ্যায়ের পার্ট 1 তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আর দেরি না করে তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের জানা সবই আছে, তারপরেও আরো কিছু বিষয় পরিষ্কার হবে ইনশাল্লাহ। রাসায়নিক বন্ধন অধ্যায়ের লেকচার 1 প্রথমেই যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আমি দুই একটি উদাহরণ দিলে তোমরা বিষয়টি আরো পরিষ্কার হবে, অর্থাৎ আমরা দুই একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো একটু ক্লিয়ার হই। আমরা যদি ইলেকট্রন বিন্যাস লিখি, মনে করো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে অক্সিজেনের সর্বশেষ বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 6টি, নাইট্রোজেনের ইলেকট্রন আছে 5টি, সোডিয়ামের ইলেকট্রন আছে 1টি, ক্লোরিনের ইলেকট্রন আছে 7টি। তাহলে আমরা বলতে পারি অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6, নাইট্রোজেনের 5, সোডিয়ামের 1, ক্লোরিনের 7। এটাই আমাদের যোজ্যতা ইলেকট্রন। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আমরা এবার যাব যোজ্যতা ইলেকট্রন দেখলাম, এবার আমরা দেখব শুধু যোজ্যতা বা যোজনী, যাই বলি। যোজ্যতা ইলেকট্রন শব্দটি কিন্তু এখানে নেই, যোজ্যতা বা যোজনী। যোজ্যতা কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগেই জেনেছো যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো একে অপরের সাথে কি করে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ারের মাধ্যমে অণু গঠন করে, তাই না? জানি না আমরা? অবশ্যই জানি যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো যখন একে অপরের সাথে বন্ধন গঠন করে তখন তারা বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো বর্জন, গ্রহণ বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণু অপর একটা মৌলের পরমাণুর সাথে যুক্ত থাকার যে এই যে সামর্থ্য বা ক্ষমতা, একেই আমরা বলি যোজনী সাধারণভাবে। অর্থাৎ একটি মৌলের সাথে আরেকটি মৌলের যুক্ত থাকার সামর্থ্য বা ক্ষমতা। যেমন আমরা হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত আছে, এই যে ক্ষমতা বলে একে অপরের সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বলবো যোজনী। পানি H2O, এখানে কি আছে? অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, এই যে পানির সাথে অক্সিজেনের যুক্ত থাকার যে সামর্থ্য বা ক্ষমতা, এটাই আমরা বলবো যোজনী। সাধারণভাবে পূর্বে যোজনী এভাবে প্রকাশ করা হতো বা সংজ্ঞায়িত করা হতো
যে একটা মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুকে ধরে রাখতে পারে। অর্থাৎ এখানে ক্লোরিন পরমাণুটি একটি হাইড্রোজেন পরমাণুকে ধরে রাখছে, তাই হাইড্রোজেন ক্লোরিনের যোজনী 1। এখানে অক্সিজেন দুইটা হাইড্রোজেনকে ধরে রাখছে, তাই অক্সিজেনের যোজনী 2। আমরা যদি অ্যামোনিয়ার সংকেত দেখি, এখানে নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনকে ধরে রাখছে, তাই নাইট্রোজেনের যোজনী কত? 3। CH4, তাহলে এখানে কত বন্ধুরা বলো তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে মিথেন তৈরি করছে, অর্থাৎ একটা কার্বন 4টা হাইড্রোজেনকে ধরে রাখছে, তাই এখানে কার্বনের যোজনী 4। এভাবে আমরা বলতে পারি। অথবা আরো সহজভাবে যদি আমরা বলি যে একটা মৌলের সাথে আর একটা মৌলের যুক্ত থাকার সামর্থ্য বা ক্ষমতা, এটা তো দেখলাম। অথবা একটা মৌল যতগুলো অক্সিজেন মানে যতগুলো হাইড্রোজেন পরমাণুকে ধরে রাখতে পারে তাকেও তার যোজনী বলে, এটাও দেখলাম। সব মৌলই কি অক্সিজেনের সাথে যুক্ত হয়? সরি, সব মৌলই কি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়? কখনোই না, তাই না? আচ্ছা, অক্সিজেনের সাথে যখন যুক্ত হয় তখন কি? অক্সিজেনের সাথে যখন যুক্ত হয় তখন দেখো, মনে করো ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। তাহলে ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যখন যুক্ত হয়েছে, অক্সিজেনের পরমাণু সংখ্যা কয়টি? এখানে একটি। এই পরমাণুর দ্বিগুণ করলে এই মৌলের যোজনী পাওয়া যাবে, অর্থাৎ যে কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হবে তার দ্বিগুণ করলে ওই সংযুক্ত অপর মৌলের যোজনী পাওয়া যাবে। তাই আমরা এখানে বলতে পারি ক্যালসিয়ামের যোজনী 2। ম্যাগনেসিয়াম, একটা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে অক্সিজেনের পরমাণু হচ্ছে একটা, তাকে 2 দ্বারা গুণ করলে 2, তাই ম্যাগনেসিয়ামের যোজনী 2। আরো অন্যভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে কোনো মৌল বন্ধন গঠন করার সময় হয় ইলেকট্রন গ্রহণ করবে, না হয় ত্যাগ করবে, না হয় শেয়ার করবে। কেন করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কেন ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ার করবে? হ্যাঁ ঠিক, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য। অর্থাৎ কোন মৌল যখন বন্ধন গঠন করে, গঠন করার পূর্বে সে ইলেকট্রন হয় ত্যাগ করে, না হয় বর্জন করে, ত্যাগ করে, না হয় গ্রহণ করে, না হয় শেয়ার করে। যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ার করে সে নিষ্ক্রিয় হতে পারে, সেই সংখ্যাকে বলা হয় তার যোজনী। যেমন ক্লোরিন বহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় হয়, তাই ক্লোরিনের যোজনী 1। সোডিয়াম ক্লোরাইড যদি আমরা দেখি, সোডিয়াম একটা ইলেকট্রন সে ত্যাগ করে নিষ্ক্রিয় হয়, তাই সোডিয়ামের যোজনী 1। যদি আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখি, ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় হয়, তাই ম্যাগনেসিয়ামের যোজনী 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই যোজনীর সংজ্ঞাটা তোমাদের আর কোনোদিন ভুল হবে না, যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে, কারণ একবার শোনা আর বই থেকে 10 বার পড়া সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি এই যোজনীর ক্ষেত্রে আরেকটু ডিপলি আলোচনা করব। সেটা হচ্ছে এই যোজনী আবার মনে করো এর মধ্যে রয়ে গেছে পরিবর্তনশীল যোজনী, আছে সক্রিয় যোজনী, আছে সুপ্ত যোজনী। তাহলে এইটা আবার কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? পরিবর্তনশীল যোজনী। সবকিছুরই তো পরিবর্তন হয়, পৃথিবীটাই তো পরিবর্তনশীল, তাই না? এই যে আমরা পরিবর্তিত হয়ে গেছি, স্কুলে যাচ্ছি না, বাসায় অবস্থান করছি, এটা আমাদের এক ধরনের পরিবর্তন। এরকম কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে, কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে। এরকম যে সকল মৌলের একাধিক যোজনী আছে তাদের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন খুবই সহজ APCl2 বা APCl3, এটার সাথে আমরা পরিচিত সবাই। অথবা আমরা যখন H2S লিখলাম, SO2 লিখলাম বা SO3 লিখলাম, এই যে যৌগ বা এই যে সালফার ডাইঅক্সাইড লিখছি, এইসব ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তনশীল যোজনী দেখবো? দেখো, আমরা এরপরেই আমরা যাব রাসায়নিক সংকেত লেখার নিয়ম। সেই ক্ষেত্রে আমরা দেখব আয়রনের যোজনী 2 এর কাছে, ক্লোরিনের কাছে গেছে, ক্লোরিনের 1 এখানে লেখার দরকার নাই, অর্থাৎ এখানে আয়রনের যোজনী 2, এখানে আয়রনের যোজনী 3, অর্থাৎ আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আবার দেখো H2S, এখানে সালফারের যোজনী 2, এখানে সালফারের যোজনী 4, এখানে সালফারের যোজনী 6। কিভাবে হয় সেটাও কিন্তু আমরা পরে ব্যাখ্যা করব। আবার মনে করো এটা কার্বন মনোক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড,
কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী 2, কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী 4। এই যে পরিবর্তনশীল যোজনী, আশা করি বুঝতে পারছো। যে সকল মৌল একাধিক যোজনী প্রদর্শন করতে পারে তাদেরকে আমরা বলবো পরিবর্তনশীল যোজনী। সেই মৌলের ওই যোজনীকে বলবো পরিবর্তনশীল যোজনী। এবার আসি সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী কি? আমরা যদি এই দুইটা যৌগের দিকে খেয়াল করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কার্বনের যোজনী 2, এখানে কার্বনের যোজনী 4। কোন যৌগে কোন মৌলের যে যোজনীটি ব্যবহৃত হয় বা কার্যকর থাকে তাকে সক্রিয় যোজনী বলে। তাহলে এখানে কার্বনের সক্রিয় যোজনী 2, এখানে কার্বনের সক্রিয় যোজনী 4। এখানে আয়রনের সক্রিয় যোজনী 2, এখানে আয়রনের সক্রিয় যোজনী 3। এইখানে 2, এখানে 4, এখানে 6। এই যে সালফার, আয়রন বা কার্বনের সক্রিয় যোজনী দেখলাম। অর্থাৎ কোন একটি যৌগে কোন মৌলের যে যোজনীটি ব্যবহৃত হয় বা হয়েছে সেই যোজনী হচ্ছে তার সক্রিয় যোজনী, অর্থাৎ কার্যকর থাকা। এবার আসি একটু সুপ্ত যোজনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী সুপ্ত অবস্থা বা সুপ্ত মানে ঘুমান্ত। এখানে দেখো আয়রনের সর্বোচ্চ যোজনী 3, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে কত? 2, অর্থাৎ আরো এক ব্যবহৃত হতে পারত। সর্বোচ্চ যোজনী এবং কার্যকর যোজনীর যে পার্থক্য তাকে আমরা বলবো সুপ্ত যোজনী। সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য, অর্থাৎ এইখানে কিন্তু সুপ্ত যোজনী আবার 0, কারণ সর্বোচ্চ যোজনীও 3, ব্যবহৃত যোজনীও 3। এমসিকিউতে কিন্তু আসতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একটা যৌগ দিয়ে বললো যে এখানে এই মৌলটির সুপ্ত যোজনী কত বা কার্যকর যোজনী কত। তোমাকে যদি এইটাই দেয় যে H2SO4 এ সালফারের সুপ্ত যোজনী কত, তাহলে সালফারের সুপ্ত যোজনী কিন্তু আমরা জানি 6। এই যৌগটায় সালফারের যোজনী ব্যবহৃত হয়েছে 6, অর্থাৎ এই যৌগে সালফিউরিক অ্যাসিডে সালফারের সুপ্ত যোজনী 0। কিন্তু যদি বলে কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত, তাহলে আমরা কার্বনের সর্বোচ্চ যোজনী আমরা জানি 4, আর এখানে ব্যবহৃত হয়েছে 2। তাহলে 4 বিয়োগ 2 সমান কত? 2, অর্থাৎ এই যৌগে কার্বনের সুপ্ত যোজনী 2। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী বিষয়টি তোমরা বুঝতে পারছো। এবার আসবো 3 নম্বরে যৌগমূলক। যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলক বা তাদের যোজনী কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যৌগমূলক কি? মূলক, যৌগমূলক। আমরা জানি যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটা দল বা গ্রুপ গঠন করে, অর্থাৎ একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন যখন একত্রে যুক্ত হয়ে একটা দল বা গ্রুপ গঠন করে যা একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, যা একটা মৌলের আয়নের ন্যায় আচরণ করে। যেমন মনে করো সোডিয়াম একটা আয়ন আর NH4 একটা যৌগমূলক, এটা ধনাত্মক আয়ন। এই যৌগমূলকটা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের, অর্থাৎ একটা নাইট্রোজেন পরমাণু, 3টা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন আয়ন মিলে তৈরি হয়েছে এই অ্যামোনিয়াম আয়নটা। এইটা একটা পরমাণু মৌলের আয়নের ন্যায় আচরণ করে। তাই আমরা বলতে পারি যে 2 বা ততোধিক মৌলের একাধিক পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা দল বা গ্রুপ গঠন করে যা রাসায়নিক বিক্রিয়ায় একটা পরমাণুর আয়নের ন্যায় আচরণ করে, তখন তাকে যৌগমূলক বা র্যাডিক্যাল বলে। যৌগমূলক বা র্যাডিক্যাল বলে। আর এই যৌগমূলকগুলো সবসময় হয় ধনাত্মক না হয় ঋণাত্মক আধান লাভ করে। এই যৌগমূলকের ধনাত্মক বা ঋণাত্মক এই আধানই হচ্ছে তাদের যোজনী, অর্থাৎ যৌগমূলকের আধানই হচ্ছে তাদের যোজনী। কিরকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু ক্লিয়ার হই। আমি এই যৌগমূলকগুলো সহজে মনে রাখার জন্য ছেলেপেলেদের অনেক সময় বলে থাকি এই হা হা না না কা সা
সা। এছাড়াও আছে ফ সা, আর ফসফোনিয়াম PH4 এবং ফসফেট PO4। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ হা হা না না কা সা সা ফ ফ, এদের সবার যোজনী এক। এদের সবার যোজনী এক, কারণ এরা কেউ ধনাত্মক কেউ ঋণাত্মক, তাদের আধানের সংখ্যা এক, এদের এই আধান সংখ্যাই তাদের যোজনী। আর কা সা সা এদের যোজনী 2। আর ফসফোনিয়াম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম এই ফসফোনিয়াম মূলকটা ছিল না, নতুন ফসফোনিয়াম। আর ফসফেট এর যোজনী 3। তাহলে যৌগমূলক আমরা সহজে মনে রাখবো, এ হা হা না না কা সা সা ফ ফ, ফসফোনিয়াম ফসফেট। তাহলে এ হা হা না না এদের যোজনী 1, কা সা সার যোজনী 2, আর ফ ফ 1 আর 3, ফসফোনিয়াম 1 ফসফেট 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যৌগমূলক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই যৌগমূলকগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার একটা পরমাণুর ন্যায় আচরণ করবে, আর তাদের আধান সংখ্যাই হবে তাদের যোজনী। এবার আমরা আসবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যৌগের রাসায়নিক সংকেত। যৌগের 4 নাম্বার, যৌগের রাসায়নিক সংকেত। যৌগের রাসায়নিক সংকেতটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? একটা অণুতে যেসব পরমাণু থাকে, একটা অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে ওই অণুটিকে প্রকাশ করা হয়। একটা যৌগের অণুতে যে সকল পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে ওই যৌগটাকে প্রকাশ করা হয়। যেমন যদি 2টা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় তখন কি হয়? হাইড্রোজেন একটা অণু হয়, অর্থাৎ এইটা হচ্ছে তার প্রতীক আর এই দুইটা হচ্ছে তার পরমাণুর সংখ্যা। তাই যৌগের অণুকে, একটা যৌগের অণুতে কি কি পরমাণু আছে এবং কোন মৌলের কয়টি পরমাণু আছে তার প্রকাশকেই বলা হয় ওই যৌগের রাসায়নিক সংকেত। আমরা H2O বলি, অর্থাৎ এই যৌগে একটা অক্সিজেন আছে, 2টা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন আছে, 2টা হাইড্রোজেন পরমাণু আছে। এটাই হচ্ছে পানির রাসায়নিক সংকেত। অর্থাৎ একটা যৌগের অণুতে তার যে সকল পরমাণু থাকে সেই সকল পরমাণু বা মূলকের প্রতীক এবং সংখ্যা, প্রতীক সংকেত বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় রাসায়নিক সংকেত। যেমন এটা তো আমরা 2টা মৌল দিয়ে প্রকাশ করলাম। আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট, এক্ষেত্রে একটা মৌল আর একটা মূলক, এরকম একটা যৌগের অণুতে কি কি পরমাণু আছে বা মূলক আছে তাদের প্রতীক সংকেত বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক, যৌগের রাসায়নিক সংকেত। আর এই সংকেত লেখার নিয়মটা কি, কিভাবে আমরা সংকেত লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সংকেত মৌলিক পদার্থের হতে পারে, যৌগিক পদার্থের হতে পারে। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এগুলো মৌলিক পদার্থের সংকেত। ওই পদার্থে যে কয়টা পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যাকে ডান পাশে ছোট করে লিখে প্রতীক মানে সংকেত প্রকাশ করা হয়। কিন্তু যদি যৌগিক পদার্থের হয়, যৌগিক পদার্থের হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যখন পানি হয়েছে তখন কি ঘটনা ঘটেছে? এই হাইড্রোজেন এবং অক্সিজেনের যোজনী আছে, আমরা ইতিপূর্বে আলোচনা করছি। যোজনী, অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। এবং এই 2 এবং 1 কোনো সংখ্যাটি কোনো সাধারণ গুণিতক নাই 1 ছাড়া। তাই এরা কি করবে? মালা বদল করবে। মালা বদল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে থাকি শিক্ষার্থীদের যে মালা বদল করে। একটা যৌগ যখন গঠিত হয় তখন মৌলগুলো তাদের মধ্যে মালা বদল করে। মালা বদল মানে বুঝতে পারছো তো? অবশ্যই হ্যাঁ, যোজনী অদল বদল করে। কিরকম? অক্সিজেনের যোজনী 2 এখানে আসবে, হাইড্রোজেনের 1 এখানে যাবে। তো 1 আমাদের লেখার প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 আমরা লিখবো না। এরকম যদি অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যুক্ত হলো, অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে যাবে, অক্সিজেনের 2 এখানে আসবে, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। মনে করো হাইড্রোজেন সালফেটের সাথে যুক্ত হবে, তাহলে সালফেট মূলকের যোজনী আমরা ইতিপূর্বে দেখলাম 2 আর হাইড্রোজেনের 1, ওখানে যাওয়ার দরকার নেই।
মনে করো অ্যামোনিয়া একটা যৌগমূলক কার্বনেটের সাথে যুক্ত হবে, তাহলে কার্বনেটের যোজনী 2, তাহলে NH4CO3 অ্যামোনিয়াম কার্বনেট। এরকম যদি তাদের যোজনীর সংখ্যা কোনো সাধারণ গুণিতক না থাকে, যদি এরকম হয় যে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, কার্বনের যোজনী আমরা জানি 4, অক্সিজেনের যোজনী 2, এরকম আসতো, অদল বদল হলো, এবার কেটে গেল CO2। তাহলে এক হচ্ছে যদি সেটা মৌলিক পদার্থের হয় শুধু পরমাণু সংখ্যাকে নিচে ছোট করে প্রকাশ বসিয়ে সংকেত লিখবো, আর যদি দুটি মৌলিক পদার্থ বা দুটি মানে মৌল বা যৌগমূলক আসে তাহলে তাদের যোজনীগুলো অদল বদল করে দিয়ে যৌগ গঠন করব। আর যদি অদল বদল করে দেখি যে দুটি সংখ্যা পরমাণুর সংখ্যাটা গুণিতক আছে তাহলে সেটা কাটাকাটি করে দিয়ে সংকেত প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়মটা তোমরা বুঝতে পারবা। এবার চলে যাব আমি আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আণবিক সংকেত ইতিমধ্যে আমাদের আলোচনা হয়ে গেছে যে একটা যৌগের অণুতে কি কি পরমাণু বা যৌগমূলক আছে তাদের প্রতীক বা সংকেত এবং সংখ্যার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকেই বলা হয় আণবিক সংকেত। গাঠনিক সংকেত কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইতে যে কয়টা মৌলের গাঠনিক সংকেত দেয়া আছে সংক্ষিপ্ত আকারে, পুরাতন বইতে আরো বেশি দেয়া ছিল, যা হোক আমরা মনে করো মিথেন, অ্যামোনিয়া, পানি বা C3H8 প্রোপেন তোমাদের বইতে দেয়া আছে। এই যে যৌগ আণবিক সংকেত, এগুলো সবই হচ্ছে আণবিক সংকেত। এই আণবিক সংকেত এক, কিন্তু আমরা গাঠনিক সংকেতটা কাকে বলে? আণবিক সংকেত দ্বারা প্রকাশ পায় কোন একটা যৌগের অণুতে কি কি পরমাণু আছে, কোন মৌলের কয়টি পরমাণু আছে। আর গাঠনিক সংকেতের ভিন্নতা এটুকুই যে গাঠনিক সংকেত থেকে আমরা বুঝতে পারি একটা মৌলের একটা যৌগের অণুতে কি কি পরমাণু আছে এবং কে কার সাথে কিভাবে সজ্জিত আছে বা যুক্ত আছে, অর্থাৎ একটা যৌগের অণুতে কি কি পরমাণু আছে এবং কোন পরমাণু কার সাথে কিভাবে যুক্ত আছে তা দেখে যখন সংকেত লিখবো সেটাই হবে আমাদের গাঠনিক সংকেত। এই যৌগগুলোর গাঠনিক সংকেত যদি আমি লিখি তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4টা হাইড্রোজেন আছে, এটাই আমাদের গাঠনিক সংকেত। এখানে নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন আছে, এখানে পানির সাথে কি আছে 2টা হাইড্রোজেন আছে। আর এই যৌগটা দেখো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কার্বনের যোজনী 4, এটা একটা জৈব যৌগ, সকল জৈব যৌগে কার্বনের যোজনী সাধারণত 4 হয়ে থাকে। এই যে একটা কার্বনের সাথে 4টে হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এগুলো হচ্ছে তার গাঠনিক সংকেত, এগুলো হচ্ছে তার গাঠনিক সংকেত। এগুলো সব সমযোজী যৌগ নিয়ে গেল। যদি তুমি আণবিক যৌগ নিয়ে চিন্তা করো, মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কিভাবে যুক্ত হবে? আণবিক মানে গাঠনিক সংকেত আমরা কিভাবে প্রকাশ করব? এই ক্যালসিয়ামের সাথে 2টা ক্লোরিন দিয়ে দেবো, তাহলে এই ক্লোরিনের যোজনী 1 আর ক্যালসিয়ামের যোজনী 1 1 2। আশা করি গাঠনিক সংকেত বুঝতে পারছো, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। এবার আমি আরো ছোট ছোট 2টা টপিকস নিয়ে আলোচনা করে শেষ করব আজকের ভিডিওটি। অষ্টক এবং 2 এর নিয়ম। অষ্টক ও 2 এর নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে জেনে গেছি যখন কোনো মৌল যৌগ গঠন করে তারা বহিস্থ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ার করে। শেয়ার করে কেন? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য। এবং এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস যখন সে অর্জন করে তখন তার বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন
লাভ করে। অর্থাৎ কোনো মৌল যৌগ গঠনের জন্য ইলেকট্রন বর্জন এবং গ্রহণের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন লাভ করাকে আমরা বলবো অষ্টক নিয়ম বা 8-এর নিয়ম। যেমন সোডিয়াম ক্লোরাইড যখন যৌগ গঠিত হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড যখন যৌগ গঠিত হয়, ক্যালসিয়াম ক্লোরাইড যখন যৌগ গঠিত হয়, এরা বা CH4 মিথেন যখন গঠিত হয়, এরা কি করে? ইলেকট্রন ত্যাগ, গ্রহণ, বর্জন বা শেয়ার করে বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন লাভ করে স্থিতিশীলতা অর্জন করার জন্য। এটাকে আমরা বলবো 8-এর নিয়ম। অর্থাৎ বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন লাভ করা। 2-এর নিয়মটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই যে 8-এর নিয়ম, এই নিয়মগুলো এবং 2-এর নিয়ম, যে নিয়মটাই বলি, এই নিয়মগুলো সাধারণত 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে প্রযোজ্য বেশি এবং অন্যান্য ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। 2-এর নিয়ম হচ্ছে, যখন কোনো মৌল যৌগ গঠন করবে, তারা বহিস্থ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা বর্জন করবে। বর্জন করে তারা ইলেকট্রন জোড়া বাঁধবে, অর্থাৎ বহিস্থ কক্ষপথে জোড় সংখ্যক ইলেকট্রন অর্জন হবে। এই বহিস্থ কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন লাভ করাকে বলা হয় 2-এর নিয়ম। বহিস্থ কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন লাভ করাকে আমরা বলবো 2-এর নিয়ম। আর 8টি ইলেকট্রন লাভ করাকে আমরা বলবো 8-এর নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার। আরেকটা টপিকস, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ও তাদের নিষ্ক্রিয়তার কারণ। নিষ্ক্রিয় গ্যাস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস শব্দটির সাথে পরিচিত হয়েছি। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল বলি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখি একমাত্র হিলিয়াম ছাড়া সবগুলো মৌলের বহিস্থ কক্ষপথে 8টি করে ইলেকট্রন বিদ্যমান। যখন কোনো মৌলের বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন স্বাভাবিকভাবেই বিদ্যমান থাকে, তখন ওই মৌলটি অন্য কোনো মৌলের সাথে বন্ধন গঠন এ আগ্রহ প্রকাশ করে না। অর্থাৎ সে অন্য কোনো মৌলের সাথে বন্ধন গঠন করতে বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়, যেহেতু তাদের অষ্টক পূর্ণ আছে। যেহেতু তারা কোনো মৌলের সাথে বন্ধন গঠন করে না, তাই তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। আর এই নিষ্ক্রিয়তার প্রধান কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাসই তাদের এই স্থিতিশীলতা দান করেছে, তারা অন্য কারোর সাথে বন্ধন গঠন করে না। অর্থাৎ তাই আমরা বলতে পারি যে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো রয়েছে, তাদেরকে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলা হয়। এদের নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস। কারণ এদের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখি একমাত্র হিলিয়াম ছাড়া সবগুলো মৌলের বহিস্থ কক্ষপথেই 8টি করে ইলেকট্রন আছে। অর্থাৎ এই অবস্থায় তারা অন্য কারোর সাথে ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ারের আগ্রহ প্রকাশ করে না, অর্থাৎ বন্ধন গঠন করে না বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আর যদি বলা হয় নিষ্ক্রিয়তার প্রধান কারণ, ওই একই কথা, নিষ্ক্রিয়তার প্রধান কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস। কারণ প্রত্যেকটা মৌল চায় অষ্টক পূরণ করতে, আর এরা প্রাকৃতিকভাবেই অষ্টক পূর্ণ, জন্ম থেকেই এদের অষ্টক পূর্ণ। সবার আগ্রহ যেটা, ওর আগেই সেটা ও পাওয়া হয়ে গেছে, তাইলে তো আর নতুন করে কি চাওয়া আর পাওয়ার থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পঞ্চম অধ্যায়ের প্রাথমিক আলোচনায় এই বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার হয়, তাহলে আমরা পরবর্তী ভিডিওটি অনেক সহজ হবে আমাদের কাছে, পরবর্তী টপিকসগুলো আমাদের কাছে সহজ লাগবে। তোমরা বাসায় থেকো, সুস্থ থেকো। আবারও রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা থাকলো। সেই সাথে যারা এর পিছনে থেকে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে বা কাজ করে যাচ্ছে, তাদের প্রতিও থাকলো অনেক অনেক শুভকামনা। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, আমাদের জন্য এভাবে দিক নির্দেশনা দিয়ে তোমাদের সামনে হাজির করতে পারে। সর্বশেষ সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে শেষ করছি এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। একই সাথে আমার এই ভিডিওগুলো কিন্তু
আমার ইউটিউব চ্যানেল আলাউদ্দিন একাডেমিতে আপলোড করা হবে, তোমরা সেখান থেকেও দেখতে পারবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।